বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই মানুষের জন্য মানুষ এমজেএম টিভিতে। আজকের বিশেষ আয়োজনে যা নিয়ে আসলাম, 2024 সালে ছাত্র আন্দোলন এটা কতটুকু সত্য পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, 2024 সাল ছাত্র আন্দোলন ছিল বাংলাদেশের রাজনীতির জন্য উত্তাল এক সময়। দেশের অর্থনীতি, দুর্নীতি ও রাজনৈতিক দমননীতির বিরুদ্ধে এক তীব্র অসন্তোষের আবহ তৈরি হয়। এই সময়ে দেশের ছাত্র সমাজ আবারও রাজপথে নেমে আসে, যা স্মরণ করিয়ে দেয় ঐতিহাসিক 1983 বা 1990 সালের প্রেক্ষাপট। তবে প্রশ্ন উঠেছে, এই আন্দোলন আসলেই কতটা স্বতঃস্ফূর্ত ছিল নাকি এটি বানানো ছিল? বিভিন্ন মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যে এই 24-এর যে আন্দোলন, এটা কেউ বলছে এটা ষড়যন্ত্র ছিল, সরকার নামানোর একটি পায়তারা ছিল, আবার কেউ বলছে এটি সাধারণ একটি আন্দোলন ছিল। 2 নম্বর, আন্দোলনের সূচনা আদর্শ না রাজনৈতিক প্ররোচনা? অনেকেই বলছেন এই ছাত্র আন্দোলন শুরু হয়েছিল বেতন বৃদ্ধি, শিক্ষার বাণিজ্যকরণ ও কোটা সংস্কারের দাবিতে। আবার অনেকে মনে করেন এর পিছনে রাজনৈতিক ইন্ধন ছিল, কিছু গোষ্ঠী ছাত্রদের ব্যবহার করে ক্ষমতার খেলায় নেমেছিল, এমন অভিযোগও উঠে আসে। তবুও এটাও অস্বীকার করা যাবে না, ছাত্রদের দাবি ছিল বাস্তব এবং সমস্যার প্রতিফলন। 3, মিডিয়ার ভূমিকা, সত্য প্রচার না প্রপাগান্ডা? সরকারপন্থী অনেক গণমাধ্যম ছাত্র আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র, বিএনপি জামাতের চাল হিসাবে তুলে ধরলেও সোশ্যাল মিডিয়ার লাইভ ও ফুটেজ ভিন্ন বাস্তবতা উঠে আসে। শিক্ষার্থীদের বক্তব্য, পুলিশের লাঠিচার্জ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি জনমতে প্রভাবিত করে। শেখ হাসিনার দেশত্যাগ, পালানো নাকি পরিকল্পিত সফর? 2024 সালের মাঝামাঝি সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ বিদেশ চলে যাওয়া ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বলেন এটা ছিল রাজনৈতিকভাবে আত্মরক্ষার কৌশল, আবার কিছু সূত্র দাবি করে এটা ছিল আন্তর্জাতিক চাপের ফল, যেখানে মানবাধিকার ইস্যুতে পশ্চিমা দেশগুলো সরাসরি জড়িত ছিল। 5, বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ সত্য নাকি প্রপাগান্ডা? সরকারি ভাষ্যমতে এই আন্দোলনের পিছনে বিদেশি ষড়যন্ত্র ছিল, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কিছু মহল নাকি বাংলাদেশে নতুন নেতৃত্ব বসাতে চেয়েছিল। তবে প্রমাণ হিসাবে দৃঢ় কিছু তুলে ধরা হয়নি, বরং এটি অনেক সময় জনমত বিপরীত দিকে ঘুরানোর কৌশল বলে ব্যাখ্যা করা হয়। 6, আন্দোলনে ছাত্র নিহত ও আহতদের সত্যচিত্র। এই আন্দোলনে অনেক ছাত্র আহত হয়েছে, কেউ নিহত হয়েছে, এমন খবর আসে বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন থেকে, কিন্তু সরকারিভাবে এই বিষয়টি যতটা সম্ভব আড়াল করার চেষ্টা করা হয়। বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। সামাজিক মিডিয়া ও তরুণদের জাগরণ, ফেসবুক, টিকটক, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছাত্রদের কথা বলা, আন্দোলনের লাইভ প্রচার এবং নিরপেক্ষ সাংবাদিকতা মানুষের চোখ খুলে দেয়। বিশেষ করে শহরাঞ্চলের শিক্ষিত যুব সমাজ এই আন্দোলনের মাধ্যমে নতুন রাজনৈতিক চেতনার সন্ধান পায়। 8, সেনাবাহিনীর নিরপেক্ষতা ও প্রশাসনিক ব্যর্থতা।
এই সময় সেনাবাহিনী কিছুটা নিরপেক্ষ ভূমিকা রাখলেও প্রশাসনিকভাবে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং ছাত্রদের গ্রেপ্তার জনগণের মাঝে ক্ষোভ বাড়িয়ে তোলে। অনেক মা বাবা নিজ সন্তানকে আন্দোলনে না পাঠিয়েও নিরাপত্তার ভয়ে দেশ ত্যাগের কথাও ভাবতে থাকেন। 9. শেখ হাসিনা শাসনের শেষ মুহূর্তের রাজনৈতিক সিদ্ধান্ত। আন্তর্জাতিক চাপে ও অভ্যন্তরীণ অস্থিরতায় শেখ হাসিনা নির্ধারিত সময়ের আগেই দায়িত্ব হস্তান্তর বা অনুপস্থিত হয়ে পড়ার সিদ্ধান্ত নেন। এমন মত উঠে আসে কিছু বিশ্লেষকের পক্ষ থেকে। যদিও তিনি নিজে আনুষ্ঠানিকভাবে কোনো পলায়ন স্বীকারও করেননি, তবে জনগণ প্রশ্ন তুলে, যদি কিছুই না ঘটত তবে তিনি হঠাৎ কেন চলে গেলেন? 10. ভবিষ্যৎ বাংলাদেশ। ছাত্র সমাজের ভূমিকা ও সতর্কতা। এই আন্দোলন প্রমাণ করেছে বাংলাদেশের ছাত্র সমাজ এখনও ঘুমিয়ে নেই। তবে একে রাজনৈতিক স্বার্থের যন্ত্র না বানিয়ে একটি আদর্শিক ও বাস্তবভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। ছাত্র আন্দোলন যাতে গণতন্ত্র ও সুবিচারের পথে থাকে সেদিকে নজর রাখা এখন সময়ের দাবি। কিন্তু বিগত 10 মাসে আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যা দেখতে পাচ্ছি এবং আমাদের ক্ষুদ্র জ্ঞানে যা বুঝি, বিগত সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ঠিক তেমনিভাবে এই সরকারও, এই অন্তর্বর্তীকালীন সরকারেরও এরকম ঘাটতি, নানা সমালোচনা, নানান অভিযোগ, দমন পীড়ন, বিরোধী দলকে নিষ্ক্রিয় করা, এই ধরনের রাজনীতি আবার চালু হয়েছে। কিন্তু এই রাজনীতির ফসল কখনোই সুফল বয়ে আনেনি। ইতিহাস দেখলে বারবার বোঝা যায়, বারবার দেখা যায়। আপনারাই ইতিহাস গড়লেন, আবার এই ইতিহাসের পুনরাবৃত্তি আবার ছাত্রদের মাধ্যমেই গড়তে পারে, তা অবশ্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সামনের যে কোনো সরকার আসুক সেই সরকারের লক্ষ্য রাখা উচিত। কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার মালিক মানুষ নয়, ক্ষমতার মালিক মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন। যার হাতে ক্ষমতা তার কাছেই সকল ক্ষমতা ফিরে যাবে। সকলকে একদিন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে হবে। প্রিয় বন্ধুগণ, এরকম ভিডিও পেতে দয়া করে আপনাদের পাশে আমাকে রাখুন। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন। অবশ্যই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।